শুধুমাত্র এরকম অ্যাকশনে আমার মন ভরতেছে না কাকু, তোমাকে আরো বড় অ্যাকশন করতে হবে, নকশা বদলে যাবে। মাথার প্ল্যান যেটাই ঘুরুক, শুরু হয়ে গেছে মূল ধারার অ্যাকশন। আমরা যারা হতাশ হয়ে পড়েছি, আমাদের জন্য বিশাল এক সুসংবাদ দিয়েছে। আপনি খবর শুনে আশ্চর্য হবেন। আলহামদুলিল্লাহ, কলিজায় পানি আসছে। 13 বছর পরে এই প্রথম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে। এবং একটা বিষয় কিন্তু মিডিয়া তেমনটা আসেনি, সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে। ডক্টর ইউনূস সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে, যুগান্তকারী উদ্যোগ, শ্রেষ্ঠ অর্জন। আলহামদুলিল্লাহ বলা উচিত, সেলিব্রেট করা উচিত। ডক্টর ইউনূস সরকারের হাত ধরে সেটা হচ্ছে, ডক্টর ইউনূস সরকারের উদ্যোগের ফলে সেটা হচ্ছে। বিজ্ঞান দরকার নাই আমার, কুত্তা সামলাও তোমার। আজকে রাজনীতিবিদদের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা দেখতে পেয়েছি। মনে হচ্ছে যে সবাই দল বেঁধে এখন রাজাকার হওয়ার জন্য একটি লাইন বেঁধেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে, কেন এখন আর সেই 71-এর রাজাকার পাকিস্তানিদের সাথে মিটিং করব না, আমরা বসবো না, আমরা সেই কথা ভুলে গিয়ে এভাবে লাইন ধরা। অন্ততপক্ষে ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার, তারা বাংলাদেশের আল শামস, আল বদর। অতএব এই ফজলুর রহমান তুমি সেই আল বদরের সদস্য। বইরা খাটাসগুলোর কারণেই গত 16 বছর পর্যন্ত এই ফজলুরের মতো বইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই, শেখ হাসিনার বিতাড়িত হয় নাই। এই বইরা খাটাস, এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশে আপনি যাদের এবং সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে। এবং একটা বিষয় কিন্তু মিডিয়া তেমনটা আসেনি, সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান, তিনি কিন্তু পাকিস্তান সফরে আছেন এখন। এবং তিনি গতকালকে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টারে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির জামশাদ মির্জার সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তার মানে পাকিস্তানের সঙ্গে একটি সামরিক ক্ষেত্রে, আপনারা জানেন যে পাকিস্তান গরিব হলে কি হবে, তারা সামরিক দিক দিয়ে উন্নত, তাদের অস্ত্র বিভিন্ন কারখানা আছে, প্রযুক্তিতে অনেক ডেভেলপ, যেটা তারা রিসেন্টলি ভারতের সঙ্গে যুদ্ধে সেই পারঙ্গমতা দেখিয়েছে। তো এক্ষেত্রে এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান তিনি পাকিস্তানে আছেন এবং সামরিকভাবে কি কি সহযোগিতা করা যায় এসব বিষয়ে তারা আলোচনা করতেছেন। আবার জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান, তিনি চীনে আছেন, চীনের সঙ্গেও তিনি সামরিক সহযোগিতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি পেয়েছি। আমরা যেখান থেকে যা খুব ভালো দরকার আমরা তাই কিনবো, এবং যেখান থেকে সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার, আমরা সেখান থেকে সাপোর্ট এবং সহযোগিতা নিতে পারবো। এটা একটা ভালো দিক। এবং দেখেন আপনি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে, এবং সেই সুযোগগুলো নিয়ে আলোচনা হবে। আরেকটা বিষয় বলেছে পাকিস্তানকে, যে আপনারা ভারতের মতো বড় ভাই সুলভ আচরণ করবেন না এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করবেন না। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, কেউ বড় না কেউ ছোট না। যদি এটা করেন তাহলে আমরা আলোচনা রাজি আছি। তখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেছেন যে না, কোনো বড় ভাই না, কোনো আধিপত্য না, আপনারা একটি মুসলিম দেশ, আমরা একটি মুসলিম দেশ, আমাদের ভিতরে সম্পর্ক হবে ভ্রাতৃপ্রতিম, এবং সব বিষয়ে আমাদের আলোচনা হবে, সুসম্পর্ক হবে। এবং এই সফরটাকে আপনার খুবই ফলপ্রসূ বলা যায়। এবং পাকিস্তানের একজন উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে এসে সকল দলের সঙ্গে বৈঠক, এবং সব দলগুলো কিন্তু গেছেও, বিএনপি, জামাত, এনসিপি, এদের ধন্যবাদ জানাই যে তারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে মূল্যায়ন করেছে। এবং আগামীকাল অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হবে, প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পরে তিনি পাকিস্তান চলে যাবেন। এবং দর্শক, আপনারা দেখবেন যে আমি নিজেও বিশ্বাস করেছিলাম যে আমেরিকা বলেছে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, তাহলেই তারা বাণিজ্য চুক্তি সই করবে। কিন্তু এখন আমি নিজে একটু কনফিউশনে আছি, কারণ আমেরিকা যদি শর্ত দিয়েই থাকে যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, তাহলে বাংলাদেশ সরকার কেন তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দিল, যেখানে 6,700 কোটি টাকার প্রকল্প, বিশাল প্রকল্প, ম্যাসিভ প্রকল্প চীনকে দিয়েছে। এবং চীনকে মংলা বন্দর দেওয়ার কথা রয়েছে, চীনের কাছ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুতের লজিস্টিক সাপোর্টটা নিতেছে। তো এইভাবে ডক্টর ইউনূস চীন এবং আমেরিকার সঙ্গে ব্যালেন্স করে চলতেছেন। এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে ঐতিহাসিক নতুন সম্পর্ক গড়ে উঠেছে, বিশেষ করে পাকিস্তানকে 19% শুল্ক দিয়েছে, এবং পাকিস্তান আমেরিকা খনিজ সম্পদ ভাগাভাগি করতেছে। তো এই সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা, এটা কিন্তু আমেরিকার কাছে একটা উৎসাহ ছিল। কারণ আমেরিকা চায় যে পাকিস্তানকে তারা সাপোর্ট করবে, পাকিস্তানকে চীন সাপোর্ট করবে, সমস্যা নেই, করুক। কিন্তু বাংলাদেশের মতোটা বড় বাজার, যেখানে প্রায় 20 কোটির মতো মানুষ, সেই বাজারেও পাকিস্তানের একটা অ্যাক্সেস দেওয়ার জন্য তারাও কিন্তু বাংলাদেশকে উৎসাহ দিয়েছে। এবং আমরা দেখেন যে আমেরিকার রাষ্ট্রদূত ঘন ঘন মিটিং করতেছেন, বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করতেছেন, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে বৈঠক করতেছেন। এসব বৈঠকে কি আলোচনা জানি না, কিন্তু একটা জিনিস বুঝি যে বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকারের যে ইচ্ছা, এটা বাস্তবায়ন করা কিন্তু রাষ্ট্রদূতের দায়িত্ব। এবং সেই
ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুসারে কিন্তু বর্তমান রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি কাজ করতেছেন, কোনো সন্দেহ নেই। তো অবশ্যই পাকিস্তানের সঙ্গে যে ভালো সম্পর্ক আমেরিকার বর্তমানে, এই কারণে হয়তো বাংলাদেশকে একটা উৎসাহ দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য, এবং সেভাবেই সরকার কাজ করতেছে। এবং যেহেতু আমরা ছোট দেশ, আমরা তো আর আধিপত্যের বাইরে না, তাই না? চীন চায় আধিপত্য বিস্তার করতে, আমেরিকা চায় বিস্তার করতে, আমাদেরকে আমাদের নিজেদের স্বার্থে ব্যালেন্স করে চলতে হবে। এবং ইউনিট সরকার যে ডিল করছে আমেরিকার সঙ্গে, চায়নার সঙ্গে ডিল করতেছে, এগুলো খুবই ভালো দিক। এবং যদি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমস্ত পোশাক শিল্পগুলো আমাদের এখানে আসে, যেহেতু আমাদের শুল্ক কম, এই অপরচুনিটি আরো বেশি বেশি করে কর্মসংস্থান হবে। এবং বেশি বেশি করে কর্মসংস্থান হলে আমাদের এই বেকার জনগোষ্ঠী বিভিন্ন খারাপ পথে যাবে না বা অপকর্ম করবে না, তারা কাজ করে খাবে। এবং এই যেই অন্তত 1 কোটি কর্মসংস্থান করা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউনিট সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কোনো সন্দেহ নেই, আমি নিজে সমালোচনা করি, কিন্তু অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে, অর্থনীতি ভালো অবস্থায় আছে। এবং আজকের খবর, আপনার রিজার্ভ 31 বিলিয়ন ডলার এখন, যে হাসিনার আমলে রিজার্ভ নেমে গিয়েছিল 9 বিলিয়ন ডলারে, সেখানে ডলার পাওয়া যেত না, আপনার ওই আমদানি করবে, ডলার নাই, কি সংকট, কি ক্রাইসিস, এবং ব্যাংকগুলো সব খালি হয়ে গিয়েছে, সেগুলো আস্তে আস্তে সবই কভারি করতেছে। এই সরকারকে আপনি পদার্থ বলতে পারেন, কিন্তু সরকার কিন্তু চোর না। অন্ততপক্ষে ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার, তারা বাংলাদেশের আল শামস আল বদর। অতএব এই ফজলুর রহমান, তুমি সেই আল বদরের সদস্য। বইরা খাটাসগুলোর কারণেই গত 16 বছর পর্যন্ত এই ফজলুরের মতো বইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই, শেখ হাসিনার বিতাড়িত হয় নাই, এই কারণেই হয় নাই। অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে। আমি স্পষ্ট করে এই বইরা খাটাস, এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন, তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা, আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন। জুলাই বিপ্লব আমাদের, এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে। সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান, আর অসহ্য হইলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও। শেখ হাসিনার আঁচলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর, তোমাকে বাংলাদেশের জনগণ চায় না, তোমার বাংলাদেশে থাকার বিন্দুমাত্র অধিকার নেই। এই বইরা, যে বইরা অ্যাডভোকেট ফজলুর ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো শুদ্ধ উচ্চারণ জানে না, ঠিক মতো টকশোতে কথা বলতে পারে না, 24 ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্মবিরোধী কথা বলা লাগবে, দেশ বিরোধী কথা বলা লাগবে, জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে। এটার কারণটা কি? এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায়। এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না, সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায়। কত বড় টাউট ফজলুর রহমান, তিনি বলছেন 5ই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে, এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত শিবির, এবং ছাত্র জনতাকে তিনি আখ্যায়িত করছেন যে তারা মোটিভেটেড হয়ে ভুল পথে এই কালো শক্তি হিসাবে 5ই আগস্ট সংগঠিত করেছে। 5ই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের মুক্ত। 5ই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা আজকের মুক্ত। 5ই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মুক্ত। এনসিপির নেতাকর্মীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, তারা আজকের মুক্ত। গণ অধিকার পরিষদ মুক্ত। এরপরে যারা যত জুলুম অত্যাচারের শিকার ছিলেন, সেই আলেম ওলামা, পীর মাশায়েখ, তারা মুক্ত। আল্লামা মামুনুর সাহেবরা মুক্ত। কিন্তু আজকের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলছেন 5ই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে, এবং এই কালো শক্তি 5ই আগস্টটাকে সংগঠিত করে ওনার একটা মহাবিপদ সংগঠিত করে দিয়ে গিয়েছে। মনে হয় যেন 5ই আগস্টটা উনি চাননি, উনি কোনো অবস্থাতেই 5ই আগস্ট চান না। কারণ ওনার যে আপন বোন শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিদায় নিয়েছে, যেটা কোনোভাবে এই ফজলুর রহমান, টাউট ফজলুর রহমান কোনোভাবে চায় না। এরা হচ্ছে রাজনীতির খয়রাতি, এরা হচ্ছে রাজনৈতিক খয়রাতি। রাজনীতিটাকে ধ্বংস করার জন্য একটি বৃহত্তর রাজনৈতিক দলে প্রবেশ করে তারপরে সেই জায়গায় বসে বসে মিথ্যাচার করছে জাতির কাছে। তাহলে 5ই আগস্ট যদি একটি কালো শক্তি করে থাকে, জামাত শিবির করে থাকে, তাহলে কালো শক্তি আর জামাত শিবির মিলে যদি শেখ হাসিনাকে তাড়িয়ে থাকে, তাহলে আপনার দলের অবদানটা কোথায়? বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল। আমরা মনে করি 5ই আগস্ট সংগঠিত হয়েছে সমগ্র মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। আপনি তো সেই প্রচেষ্টাটাকে ধ্বংস করে দিয়ে আপনি একটি গোষ্ঠীকে আজকের এখানে প্রমাণ করে দিচ্ছেন তারাই 5ই আগস্ট সংগঠিত করেছে। তার মানে দাঁড়ালো আসলেই এই জামাত শিবির তারাই 5ই আগস্ট সংগঠিত করেছে। যেটা আমি প্রায় বলতাম যে বাংলাদেশের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় একটি স্টেক হোল্ডার তারা কিন্তু ছিল। তারা প্রকাশ্যে গোপনে যেখানে যে অবস্থায় প্রয়োজন ছিল সে কাজটি কিন্তু তারা করেছে। শুধু তারাই করে নাই, বাংলাদেশের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এই জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তারা সবাই মিলে কিন্তু শেখ হাসিনার বিদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু ফজলুর সাহেবের এত ব্যথা কেন? ফজলুর রহমানের এত মনে কষ্ট কেন? ফজলুর রহমান এত চাচ্ছে কেন? ফজলুর রহমান ছাত্রদেরকে এত শত্রু মনে করে কেন? সকাল সন্ধ্যা তিনি তাদের বিরুদ্ধে কুৎসা রটায় কেন? তার মানে এই ফজলুররা বাংলাদেশের শেখ হাসিনার পড়ে যাক, চলে যাক চায়নি, কোনোদিন চাবে না। এই আওয়ামী লীগের নেতা
আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করে শুধুমাত্র এই দলটাকে ধ্বংসের জন্য নেমেছে, আর কোনো উদ্দেশ্য নাই। এই দলটাকে ইতিমধ্যেই ভারত প্রেমে উদ্বুদ্ধ করিয়ে ফেলেছে এই ফজলুরের মতো গোষ্ঠীরা। 3-4 লেয়ারের প্রথমটাতেই তারা অলমোস্ট সফল হয়েছে। ফার্স্ট লেয়ার কি ছিল? বস্তা পচা 72-এর সংবিধানকে জীবিত রাখতে হবে এবং সানাবে বেচ শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে রাখতে হবে, সেনাপ্রধান মীর জাফরকে ক্ষমতায় রাখতে হবে এবং সচিবালয়ে রয় নিয়োজিত সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব তাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এই 3-4টায় যখন ভারত সফল হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যোগ্যতা দিয়ে, ওনার মেধা দিয়ে, ওনার দূরদৃষ্টি দিয়ে উনি যথাসাধ্য চেষ্টা করছেন, এখনো করে যাচ্ছেন জনগণের জন্য করতে, এবং উনি করবেন। কিন্তু সমস্যা একটা জায়গায়, কোন কর্নার থেকে ওনাকে সহযোগিতা করা হচ্ছে না। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করার বদলে, সমর্থন করার বদলে, সহযোগিতা করার বদলে তারা রয় সিদ্ধান্তের উপরে তারেক রহমান নাচে, বিএনপির শাওয়া নাচে, বিএনপির আমির খসরু মাহমুদ নাচে, বিএনপির আব্দুল্লাহ ওয়াল মিন্টু নাচে। তো এরা সবাই যখন নাচে, ডক্টর মোহাম্মদ ইউনূস আর কাউকে খুঁজে পান না। হাউ হি ইজ গোইং টু ক্রস দ্য আটলান্টিক, নদী পাড়ি দিবেন কাদেরকে নিয়ে, উনি কাউকে খুঁজে পান না। দেশে এ কথা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতালোভী। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ থেকে কিছু পাওয়ার নাই। এছাড়া শুধু বাংলাদেশ থেকে না, ওনার যে বয়স, পৃথিবীর কোথাও থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দেশের থেকে ওনার আর পাওয়ার কিছু নাই। উনি এনাফ পেয়েছেন, উনি ওনার লেগাসি উনি সেট করেছেন। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রিটায়ার্ড লাইফে এসে বাংলাদেশকে ফিক্স করার জন্য আরাম আয়েশকে বিসর্জন দিয়ে বাংলাদেশের কতগুলো ক্লাউন, ভারতজীবী, শুয়োরের বাচ্চা, তাদের গালিগালাজ উনি হজম করছেন স্রেফ একটা মাত্র কারণে, কারণ উনি ওনার জন্মভূমিকে সাহায্য করতে চান। ওই জন্মভূমিতে জন্ম নেয়া মানুষগুলোকে উনি সাহায্য করতে চান। উনি দেখতে চান ওই দেশটার জন্য একটা সফলতা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দেখতে চান এই দেশটার জন্য স্বাধীন, সার্বভৌম একটা দেশ হিসাবে টিকে থাকে। যারা ওনাকে বলেন উনি ক্ষমতালোভী, আমি বলবো তারা জাস্ট বেজন্মা। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে উনি সুদখোর এবং ক্ষমতালোভী, আমি শুধু বলবো তাদের বাবা কোনো মানুষ না, অথবা তার মা অন্য জায়গায় রাত্রি যাপন করে তাদেরকে জন্ম দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কারো কাছ থেকে 1 টাকাও চান না, ব্যক্তি হিসাবে কোনো ফায়দা চান না, উনি কোনো ক্ষমতার লোভী না। অনেকে বলেছে উনি পদ ছাড়েন না, উনি গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে রিজাইন করেন নাই। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, সারা জীবন মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সময় দিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, হঠাৎ করে কেউ এসে বলছে তোমার বয়স বেশি, এই বিল্ডিং এ তুমি থাকতে পারবে না, বাইরে যাও, আপনি কি যাবেন? তিলে তিলে উনি বাংলাদেশের গরিবদের একটা আইডেন্টিটি দেওয়ার জন্য, একটা কর্পোরেট আইডেন্টিটি দেওয়ার জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য উনি একটা ইনস্টিটিউশন তৈরি করছে। হঠাৎ করে আপনি গিয়ে বলবেন তুমি বুড়া হয়ে গেছো, বাইরে যাও? দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেসব বেজন্মারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেন। আমেরিকায় একজন ধনী লোক আছে, ওনার নাম ওয়ারেন বাফেট। ঠিক আছে, ওয়ারেন বাফেট যে ব্যাংক তৈরি করেছে, উনি এখন ওই ব্যাংকের এমডি। ওনার বয়স কত জানেন? 90 কোটায়। আরো শুনবেন, নিউ ইয়র্কের মেয়র ছিল ব্লুমবার্গ, তার বয়স কত জানেন? 70 এবং 80 এর মধ্যে। এখনো উনি ওই অর্গানাইজেশনের হেড এবং চিফ এক্সিকিউটিভ। কয়টা বলবো, মাইক্রোসফট এখনো বিল গেটস চালায়, কারণ ওটা ওনার নিজের হাতের তৈরি। তো বাংলাদেশের যেসব বেজন্মারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস রিজাইন করছে না গ্রামীণ ব্যাংক থেকে, ওদেরকে বলবো তোদের বাবা কতজন, তোদের বাবা কতজন? আপনি দেখেন পৃথিবীর সব থেকে ছোট কনস্টিটিউশন গুলোর মধ্যে একটা হলো আমেরিকান কনস্টিটিউশন, খুবই ছোট। আমেরিকান কনস্টিটিউশনটা পড়ে যে কোনো ট্যাক্সি ড্রাইভাররাও পড়ে বুঝতে পারে। আর বাংলাদেশের সংবিধান পড়তে হলে এরপর আপনাকে বিসিএস কোচিং যারা করে তারা আবার একটা আপনাদেরকে মজার তথ্য দেয়, মানে মজার না, এটা খুবই অ্যালার্মিং। বাংলাদেশের কাঠামোগতই এমন যে এখানে সংবিধান রচিত হয়েছে এই চিন্তা করে যে ন্যূনতম যারা বাংলায় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়েছে অথবা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে একটা হায়ার ডিগ্রি নিছে, এরপরেও হয় না। কেন? দেখেন নীলক্ষেতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান, এর মানে সরকারের, রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ে কেউ বুঝে না। এরপর এইটা পড়ে যেন আবার বুঝে, এইটার আবার একটা চলিত ভাষা করা হয়েছে। তো এখন সামনে যারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষা দেয়, জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দেয়, তারা ওই বইটা কেনে।
তো যেই সংবিধান মানুষের, মানে ধরেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা সবাই বাদ, বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েও এই সংবিধান রিড করতে পারে না, তাহলে এই সংবিধানটা আসলে কার জন্য? তো এখন যদি বলেন যে সংবিধান খুব ভারী কি ব্যাপার হইতে হবে, এটা তো কোনো ঐশী কিতাব না, এটা কোরআন না, বাইবেল না। আমেরিকার চেয়ে কি বাংলাদেশ প্রতিষ্ঠান হিসাবে অনেক বেশি ফাংশনাল, অনেক বেশি মজবুত? তাহলে আমেরিকার কনস্টিটিউশনটা এত ছোট, পরে একজন ট্যাক্সি ড্রাইভারও বুঝতে পারে, তাহলে কি তাদের তো ইজ্জত থাকার কথা না? তাহলে আমাদের এত ইজ্জত কোত্থেকে আসে? তা আমরা 13 দফার মধ্যে বলেছিলাম, জুলাই সনদের আগে এর একটা বলেছিলাম যে এই জুলাই সনদের ভাষা অত্যন্ত সাবলীল বাংলায় হতে হবে। এটা কলকাতার শান্তিনিকেতনী তৎসমবহুল বাংলায় হতে পারবে না, আপামর বাংলাদেশি বাংলার জনজবানে হতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ তার জন্য যে আইনটা রচিত হয়েছে সেটা যেন পড়ে বুঝতে পারে। প্রথমত এটা। তাহলে আমাদের যেটা কাজ ছিল, আমরা আমাদের জুলাইয়ের সমস্ত শহীদ পরিবারের সাথে লম্বা সময় নিয়ে বসা, এরপরে জুলাইয়ের যেসব আহত, ব্যাডলি ইনজিউর্ড, চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, সেই সব ভাইদের সাথে বসা। কারণ এই সরকারকে যতবার বিএনপি বা অন্যান্য দল জিজ্ঞেস করেছে, সে অনির্বাচিত সরকার উঠে উত্তর দিয়েছে, আমার ম্যান্ডেট হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমার ম্যান্ডেট হলো এই শহীদের রক্ত। তাহলে আপনি যখন ক্ষমতায় থাকার প্রশ্নে বলতেছেন যে আপনার ম্যান্ডেট হলো শহীদ, শহীদের রক্ত, গণ অভ্যুত্থান, কিন্তু আপনি যখন জুলাই সনদ প্রণয়ন করবেন তখন আর আপনি তাকে ম্যান্ডেট মনে করেন না, তখন আপনি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপরাপর সকল দলের সাথে বারবার চা খাচ্ছেন, সিঙ্গারা খাচ্ছেন, সবুজ চা খাচ্ছেন, কিন্তু শহীদ পরিবারের কোনো খোঁজ নাই। কেন ভাই? এখনো যে আপনারা আপনাদেরকে আমরা দাঁড়াই এই কথাটুকু বলতে পারতেছি, এটা তো নির্বাচনের আগে। নির্বাচনের পর তো আপনারা আমাদেরকে কেউ চিনবেন না, না চিনলে সমস্যা নেই। আমরা তো আর সমুদ্র সিঙ্গারা খাওয়ার জন্য যমুনায় অন্য কোথাও কোনদিন যাইও নাই, যাওয়ার আকাঙ্ক্ষাও নাই। কিন্তু প্রশ্ন হলো, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের নিরিখেই সামনের নির্বাচন হতে হবে, এর বাইরে আর কোনো কথা নাই। দেখেন, আমি এইখানে কতটুকুন আইনে কভার করে এই কথা আমি বলতে চাই না, কারণ আমি আইনের মানুষ না। আমি বরং বলতে চাই ইমোশন কতটুকুন কভার করে। তো আমাদের অনেক বড় ভাইয়েরা বারবার বলেন তোমরা অনেক বেশি ইমোশন তাড়িত হচ্ছ, একটু প্র্যাকটিক্যাল হও। আমি তাদেরকে বুঝাতে পারি না ঠিক কোন প্র্যাকটিক্যাল কারণে পলিটিক্যাল সায়েন্টিস্ট কোনজন পৃথিবীর যে অঙ্ক কষে কষে বলেছিল যে 24 নির্বাচনের পর সবাই যখন বলেছে হাসিনা মরা ছাড়া আর কোনোদিন মুক্তি নাই, এটা সবাই বলে বিদেশ চলে গেছে, বাংলাদেশে ঘুমিয়ে গেছে, তখন কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে নাই যে বাংলাদেশে এই ইয়াংদের হাতে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে। তো আমরা কি ভীষণ ইমোশন তাড়িত হয়েছি ভাবেন, মানে কতটা ইমোশন তাড়িত হলে। এটা গতকালকেও এক জায়গায় বলেছি, একজন বাবার সাথে দেখা হয়েছে আমাদের, তার ছেলেটা 9-এ পড়ে, সারা জীবন গেমস ছাড়া, ইভেন তার বন্ধুদের সাথে তার কোনো ইন্টারাকশন নাই, সে গেমস খেলে শুধু। কিন্তু এই জুলাইয়ের রক্ত দেখে সে এমন তাড়িত হয়েছে যে বাসা থেকে বটি নিয়ে বের হয়ে গেছে, বাবা মা কুল না পেয়ে বাবা মা সন্তানের সাথে বের হয়ে গেছে। তো এই ইমোশন রে এখন আপনারা এভাবে যদি বলেন তোমরা বেশি ইমোশন তাড়িত, তোমরা প্র্যাকটিক্যাল জিনিস বোঝো না, গণভোট করবেন না, অর্ডিন্যান্স করবেন, এটাই শোনা। ইস্যু হলো এই জুলাইয়ের স্পিরিটে নতুন বাংলাদেশ নির্মিত হইতে হইলে নতুন যে আইনি কাঠামো করা দরকার, প্রয়োজনে সেইটা করবেন। কিন্তু যে অর্ডিন্যান্স, এখন অর্ডিন্যান্সের সমস্যা কি? রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স দিয়ে দেন, এরপরে পরবর্তী সংসদ এসে যদি সেটাকে সংবিধানে না আনে অথবা সেটাকে যদি সংসদে রেটিফাই না করে, আমাকে একটা আইন বলেন যেই বিদ্যমান আইনের কারণে আমি সেই দলের বিরুদ্ধে লড়তে পারবো। আমি জানি না এখানে যারা ব্যারিস্টার আছেন যে অধ্যাদেশ জারি করার পর পরবর্তী, হ্যাঁ, এবং বিএনপি যদি সরকার গঠন করে, আমরা ধরে নেই, তো বিএনপি তো বলেছে যে ভাই আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, এইগুলো আমি আপাতত মানছি, পরে পারবো না। সে তো এটা হিপোক্রেসি করে না, ভেরি গুড, এটা বিএনপির ভালো স্ট্যান্ড যে এখন আমি মানলাম পরে করবো না, সেগুলো আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, মানে কি যে আপাতত আমি মানতেছি, কিন্তু পরে আমি ঐক্যমত না হলে আমার ধরতে পারবেন না। তো সে বলবে যে পাবলিক প্রেসারে বাংলাদেশের সমস্যা হলো বিএনপি, তো বিএনপি, ইভেন জামাত ইসলামও যদি ক্ষমতায় আসে তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে, আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া বাংলাদেশের পাশে এতটাই বড় পরাশক্তি যেটা মেক্সিকোর পাশে আমেরিকাও নয়, এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। তো সে তাদেরকে কিভাবে ইগনোর করে এই জিনিসগুলো পাস করাই আনবে? বরং রাজনৈতিক দলগুলোর হাতে ধরে পায়ে ধরে বারবার আমরা বলেছি, এখনো বলবার চেষ্টা করছি, প্লিজ আপনারা এই ইন্টারিমের কাঁধে বন্দুক রেখা এই জনদাবিটা বাস্তবায়ন করে ফেলেন, যে দেখেন আমরা তো আসলে এখন পর্যন্ত ক্ষমতায় নাই, কিন্তু এই সরকার তো করছে। এই জুলাই সনদের নিরিখে যদি নতুন বাংলাদেশ গড়া না যায়, নতুন নির্বাচন করা না যায়, তাহলে প্রফেসর ইনুজ যে বলছেন একটা ঈদের আমিজের নির্বাচন হবে, আপনি বলেন তো সে আগের কাঠামোর, আগের আমলা, আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি, জামাত, অপরাপর দলের কর্মী ছাড়া আর কেউ ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়াবে? তো সারা বাংলাদেশের ভোটারদের তো 20% তো তারা না। আপনি যদি ঈদের আমেজ চান, বিদেশ থেকে মানুষ এসে ভোট দিবে, বাচ্চাদেরকে দিয়ে লাইনের পর লাইন দিয়ে তারা ভোট দিবে, আনন্দ করবে, তাহলে নির্বাচনে নতুন কিছু দেখাতে হবে। সেটা কি দেখাবেন? যে পুরো বাকশালী সংবিধান ছেড়ে দিয়ে ফ্যাসিবাদী কাঠামোর বুনিয়াদ যে সংবিধান ছিল, সেই বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে আমাদের নতুন